আলহামদুলিল্লাহ। ভূমি জরিপ কোর্সের আজকে আমাদের 10ম ক্লাস। আজকে হলো আমাদের নিয়মতান্ত্রিক জ্যামিতি ক্লাস শেষ হবে। এরপরে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে একটা। তো আমরা শুরুতেই জ্যামিতির প্রকার পড়েছিলাম। আপনাদের কি মনে আছে আমরা যে জ্যামিতির প্রকারগুলো পড়েছিলাম? ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। যদি মনে না থাকে এখন আবার স্মরণ করে নেন। ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, বৃত্তাভাস। তো এর মধ্যে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ শেষ করলাম। ত্রিভুজের প্রকার ছিল, চতুর্ভুজের প্রকার ছিল, সব মিলে আমরা 4টা ক্লাস করেছি। আজকে আমাদের বাকিগুলো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা শিখবো বহুভুজ। বহুভুজ মানে কি? বহুভুজ মানে 4-এর অধিক 5 বা ততোধিক বাহু থাকলে সেটাই হলো বহুভুজ। তো বহুভুজের এটা আলাদা কোনো ত্রিভুজ না বা চতুর্ভুজ না, এটা অনেকগুলো বাহু থাকার কারণে এটা এক এক রকম হয়ে থাকে। তো এটাকে ক্ষেত্রফল বানাতে হলে বা মাপতে হলে সুবিধা অনুযায়ী মাপতে হবে। এটাকে কয়েকটা ভাগ করতে হবে। কোথাও যদি ত্রিভুজ আকৃতির হয় ত্রিভুজ হবে, কোথাও যদি চতুর্ভুজ আকৃতি হয় চতুর্ভুজ হবে। এভাবে এটাকে কি করতে হবে? ভাগ করতে হবে। যেমন আমরা এখানে দেখি 5 বা ততোধিক সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বহুভুজ বলে। বহুভুজকে সুবিধা মতো বিভিন্ন ত্রিভুজ ও চতুর্ভুজে বিভক্ত করে ক্ষেত্রফল নির্ণয় করে একত্র করলে তার ফলাফল পাওয়া যায়। যেমন চিত্রে এ থেকে এফ একটি বহুভুজ। এই বহুভুজটিকে 3টি ত্রিভুজ ও একটি চতুর্ভুজ ট্রাপিজিয়াম মোট 4টি ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রত্যেকটিকে স্ব স্ব সূত্রে ক্ষেত্রফল বের করে একসাথে যোগ করলেই উক্ত ফলাফল পাওয়া যাবে। যেমন নিম্নে পর্যায়ক্রমে প্রত্যেকটার ফলাফল বের করে একসাথে যোগ করা হয়েছে। তাহলে আমাদের এখানে যে একটা বহুভুজ দেওয়া হয়েছে, এটার দিকে আপনি তাকান, তাকাইলে দেখা যায় হোয়াইট বোর্ডে দেখেন। এই যে একটা বাহু, এই যে দেখেন, হ্যাঁ, এই যে একটা বাহু, এটা হলো বহুভুজ। মনে করেন একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, পাঁচটা বাহু, ছয়টা বাহু। তো 5-এর অধিক হয়ে গেল না? এটাই বহুভুজ। এটাকে আপনি ক্ষেত্রফল নির্ণয় করতে পারেন কিভাবে? এই যে দেখলেন, দেখার দ্বারা ডরাইলে হবে না, বরং এটাকে কিভাবে মাপা যায় এটাকে মাথা খাটায় বের করতে হবে। যেমন দেখেন, এটাকে আমরা কি করি, এখান থেকে এখানে একটা মাপ নেই, তাহলে ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ। এরপরে এখান থেকে একটা মাপ নিলাম,
এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেল, ঠিক না? একটা, দুইটা, একটা, তিনটা। আর বাকি যে এটা রইলো, এটা হলো একটা ট্রাপিজিয়াম। তাহলে এখানে 100 ফুট, 25 ফুট, 20 ফুট, অর্থাৎ এতটুকু আছে কত? 20 ফুট। এতটুকু আছে 100 ফুট। এতটুকু আছে 25 ফুট। তাহলে মোট হলো 145 ফুট। এরপরে এই বাহুটা 120 ফুট। এই বাহুটা 130 ফুট। এতটুকু হলো 80, আর এটা হলো 50। তো এখন আমরা কি করব? এটাকে আমরা ত্রিভুজ হিসেবে কি করতে পারি? মাপতে পারি। এখানে 20 ফুট আছে, এখানে 120 ফুট আছে, তাহলে কি ভূমি গুণ উচ্চতা হিসেবে, হ্যাঁ। আবার এই যে এটা একটা ত্রিভুজ আছে, যেখানে 25 ফুট আছে, এখানে 50 ফুট আছে, তো ভূমি গুণ উচ্চতা। এটা একটা ত্রিভুজ, এখানে 80 ফুট আছে, আর যদি এখানে উচ্চতা নেওয়া হয়, উচ্চতা এখানে 30 ফুট। তাই তো হয়ে গেল, হ্যাঁ। এগুলো প্রত্যেকটা স্ব ক্ষেত্রে স্ব হিসেব অনুযায়ী ক্ষেত্রফল বের করতে হবে। বাকি এই যে একটা মাঝখানে যেটা রইলো, এটা হলো ট্রাপিজিয়াম। সমান্তরাল বাহু দুটির যোগফল গুণ উচ্চতা ভাগ 2। তো সমান্তরাল বাহু কোনটি? 120 আর 130 যোগফল গুণ উচ্চতা, ওই যে উচ্চতা 100 ভাগ 2 সমান ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের হয়ে গেল। এরপর সবগুলাকে একসাথে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করলেই ফলাফল বের হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? এই যে বহুভুজ যেটা ছিল, হ্যাঁ, এটার ক্ষেত্রফল এখানে দেখেন। প্রথমটা ছিল 1200 বর্গফুট, হয়েছে দ্বিতীয়টা 625, গ 12,500, ঘ 1200, মোট হইল 15,525 বর্গফুট। এটাকে শতাংশ বানাইলে কত হয়েছে? 35.64%। এই যে এখানে দেখেন সবগুলো করে দেখাই দিছে, হ্যাঁ। যে ভূমিগুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। চিহ্নিত ক চিহ্নিত ক্ষেত্রটি একটি সমকোণী ত্রিভুজ, তার ভূমি 80, উচ্চতা 30, তার ক্ষেত্রফল কত? এখানে 1200 পাইছি। খ চিহ্নিত ক্ষেত্র সমকোণী ত্রিভুজ, এখানেও ভূমিগুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। এখানে 50 গুণ 25 ভাগ 2 সমান 625। এরপরে গ চিহ্নিত যেটা ট্রাপিজিয়াম, যার উচ্চতা 100, সমান্তরাল 100 বাহুদের একটির 130, অপরটি 120, ক্ষেত্রফল সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল। ঘ চিহ্নিত ক্ষেত্রটি একটি ত্রিভুজ, যার ভূমি 120, উচ্চতা 20, এত। এই যে সবগুলো পরে যোগ করা হয়েছে। যোগ করার পরে যেটা বের হইলো সেটা আমরা দেখলাম। তো এরপর আরেকটা হলো সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ মানে কি? এটা বহুভুজেরই একটা প্রকার, হ্যাঁ। অনেকগুলো বাহু আছে। এটা কাকে বলে?
বহুভুজটি যদি পরস্পর সমান 6টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ হয় তবে তাকে সুষম ষড়ভুজ বলে। সর মানে 6, ষড় ঋতুর দেশ, 6 ঋতুর দেশ। আবার সুষম মানে সমান, বাহু 6টা হবে আবার সমানও হবে, এটাকে কি বলে? সুষম ষড়ভুজ। যেমন এখানে 6টা বাহু বিশিষ্ট আছে, 150 ফুট করে প্রত্যেকটা বাহু। একটা আঁকলাম আর কি, হ্যাঁ। সবগুলো কত? 150, 150, 150, 150 সমান সমান হবে আর কি সব। তো 6টা বাহু সমান সমান সুষম ষড়ভুজ যদি এরকম থাকে, যে কোনো মাপ থাকতে পারে, 150, 150, 160, যা মনে চায় থাকবে, কিন্তু সবগুলো সমান হবে, বাহু হবে 6টা। তাহলে কি হবে? ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল বের করার সূত্র কি? সুষম ষড়ভুজ হলে সেটা আমরা এখন দেখছি। বাহু স্কয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। দেখেন, বাহু স্কয়ার গুণ 3√3/2 সমান ক্ষেত্রফল। বাহু স্কয়ার ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। তাহলে এটাকে আগে কি করতে হবে? যেহেতু আমরা ক্যালকুলেটারে হিসাব করবো, হ্যাঁ, এই যে √3 আছে না, √3 মানটা আগে বের করব। বের করার পরে রুট যখন উঠে যাবে তখন গুণ চিহ্ন হয়, এই জন্য 3-এর সাথে আবার গুণ করব। এরপরে কি বাহু স্কয়ার মানে কি? বাহু গুণ বাহু, একটা বাহুর সাথে একবার গুণ করব আবার গুণ করবো, তাহলে হয়ে যাবে। তাহলে বাহু 150 গুণ 150 বাহু স্কয়ার, হ্যাঁ, গুণ ওই যে 3 গুণ রুটের মান। এটা দেখেন আমরা কিভাবে করি। সর্বপ্রথম √3 মান আমরা বের করি, হ্যাঁ। √3 সমান সমান চাপলাম, কত হইলো? 1.73। তো √3 সাথে আমরা কি করব? √3 মান পেয়ে গেলাম, এরপরে এই যে এই 3 গুণ করব। √3 যখন আমরা পাইলাম, তাহলে এটার সাথে আমরা গুণ করব, গুণ কত? 3 পেয়ে গেলাম। এরপরে কি হয়েছে? বাহু স্কয়ার মানে বাহু গুণ বাহু, তো বাহুটা দুইবার গুণ করলে হয়ে গেল। একবার গুণ করলাম 150 সমান, আরেকবার গুণ করলাম 150 সমান। এরপরে ভাগ 2 নাকি? ভাগ 2। এই যে হয়ে গেল ক্ষেত্রফল 40,919। তাহলে আমাদেরকে কি করতে হবে? সূত্র অনুযায়ী কাজ করতে হবে। সূত্রটা কি? বাহু স্কয়ার 3√3 ইন্টু 3√3/2 সমান ক্ষেত্রফল। এই যে এখানে করেছে দেখেন, এখানে বাহু স্কয়ার 3√3/2 সমান ক্ষেত্রফল। √3 গুণ 3 গুণ বাহু গুণ বাহু ভাগ 2, এই যে 58,456 ক্ষেত্রফল। এই যে এখানে সেটাই লেখা আছে, 58,456 ক্ষেত্রফল। এটাকে শতাংশ বানিয়ে দিলে কি করতে হবে? ভাগ 435.6 শতাংশ, এগুলো আসে 34 শতাংশ। সূত্র সহজ, সূত্র কি?
বাউ স্কোয়ার 3√3/2 সমান ক্ষেত্রফল। তো ওইভাবে আমরা কাজ করলে আমরা বের করতে পারবো। এর সুষম ষড়ভুজ। তাহলে এটা কি বহুভুজেরই একটা প্রকার। তাহলে আমরা কি শিখলাম? আগে শিখেছি ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ শেষ হইল। এখন হলো বৃত্ত আর বৃত্তাভাস। বৃত্ত দেখেন, কোন সমতলে অবস্থিত একটি স্থির বিন্দুর চারদিকে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু প্রদক্ষিণ করলে যে চক্ররেখা উৎপন্ন হয় তার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলে। যেমন চিত্রে এবিসিডি একটি বৃত্ত যার পরিধি 880 এবং ব্যাস 280। বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের সীমা নির্দেশক চক্ররেখাকে বৃত্তের পরিধি বলে। বৃত্তের কেন্দ্র পরিধির চারপাশ থেকে সমান দূরত্বে মাঝখানে অবস্থিত বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলে। বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র ভেদ করে দুই দিকে পরিধিপুঞ্জ বিস্তৃত সরলরেখাকে বৃত্তের ব্যাস বলে। বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র থেকে যে কোনো একদিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে ব্যাসার্ধ বলে। বৃত্তের যে কেন্দ্র ভেদ না করে দুই দিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখাকে বৃত্তের যে বলে। বৃত্তের চাপ পরিধির যে কোনো অংশকে বৃত্তের চাপ বলে। আমরা একটু দেখি হোয়াইট বোর্ডে, তাহলে বুঝতে পারবো সহজে। কি বলেছে? বলছে একটি বিন্দু, হ্যাঁ একটা বিন্দু, এটা থেকে দূরত্ব আর একটা বিন্দু, এই বিন্দুটা যখন সমান দূরত্ব বজায় রেখে চক্ররেখা সৃষ্টি করবে তাকে বলে বৃত্ত। এবার এই যে একটা বৃত্ত হইলো, এই বৃত্তের যে চতুর্দিকে যে একটা গোলাকার একটা মাপ রয়েছে এটাকে বলে পরিধি। এটা কি বলে? পরিধি। আর মাঝখানে যে একটা বিন্দু, এই বিন্দুকে ভেদ করে বৃত্তের এক পাশ থেকে আরেক পাশে যে সরল রেখা আছে সেটাকে বলে কি? বৃত্তের ব্যাস। এই যে ব্যাস, বিন্দুকে ভেদ করলো এই জন্য কি হলো? ব্যাস হইলো। যদি ব্যাস ভেদ না করে বিন্দুকে ভেদ না করে তাহলে এটাকে বলে যে কোনো একদিকে, হ্যাঁ বৃত্তের চাপ। তাহলে আমরা দুই দিক কেন্দ্র ভেদ না করে দুই দিকে পরিধিপূর্ণ বিস্তৃত সরলরেখাকে কি বলে? বৃত্তের যে বলে। অর্থাৎ কেন্দ্র ভেদ করে নাই, তাহলে এদিক থেকে সেদিক হলো বৃত্তের যে। আর বৃত্তের যে কোনো অংশকে চাপ বলে, যেমন একটু নিলাম চাপ, একটু নিলাম চাপ, এগুলো বৃত্তের চাপ। আর বিন্দু মাঝখানে যে বিন্দু এটাকে বলে কেন্দ্র বিন্দু। কেন্দ্র বিন্দু ভেদ না করলে শুধু বিন্দু পর্যন্ত গেলে এটাকে ব্যাসার্ধ। এটা কি বলে? ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক। এটা হলো পুরোটা হলো ব্যাস, হ্যাঁ আর হলো ব্যাসার্ধ। তো এই তো আমরা বৃত্ত চিনে ফেললাম, ঠিক না? একটা বৃত্ত, এটা পরিধি, এটা হলো ব্যাস। বাকি যে বৃত্তের চাপ ইত্যাদি তো আছেই। বিন্দু যদি আমরা বুঝি তাহলে গোলাকার জিনিস আমরা মাপতে পারবো, হ্যাঁ। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ব্যাস গুণ পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল, অথবা ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। সবাই এটা মুখস্থ করে ফেলেন। ব্যাস গুণ পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তাহলে আমরা যে বৃত্তটা দেখলাম, বৃত্তের পরিধি ছিল কত? 880, হ্যাঁ। আর বৃত্তের ব্যাস ছিল 280। অর্থাৎ এই যে গোলাকার যেটা, এটাকে বলে পরিধি, এটা হলো 880। এই যে বিন্দুকে ভেদ করে এক পার্শ্ব থেকে আরেক পাশে চলে গেছে, এটা হলো পরিধি। এটা কত? এটা হলো ব্যাস, এটা হলো 280। তাহলে ব্যাস গুণ পরিধি ভাগ 4, ব্যাস ইন্টু পরিধি ভাগ 4 সমান ক্ষেত্রফল। তাহলে 880 গুণ 204, হ্যাঁ ব্যাস 880 গুণ পরিধি 280 ভাগ 4 সমান ক্ষেত্রফল। 880 গুণ 280 ভাগ 4 সমান ক্ষেত্রফল 61,600 বর্গফুট।
এখানে লেখা আছে 61,600 বর্গফুট। যেহেতু এটা অনেক বড় জমি, এটাকে বিঘা বানাইছে দেখেন এখানে। বিঘা বানাইতে হলে কি করতে হবে, কত দিয়ে ভাগ দিতে হবে? 14,400। 14,400 বর্গফুট 1 বিঘা। কত হইলো? 4.27 বিঘা। শতাংশ বানাইতে পারেন, সমস্যা নেই, এখানে বানাইছে আর কি। নিচে দেখেন একটা লেখা আছে, বিশেষ দ্রষ্টব্য, 7/22 কে পাই বলে। পাই, 7/22 কে কি বলে? পাই। এইটা হলো কি আমরা শিখলাম, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এবার এই বৃত্ত অর্ধবৃত্ত হইতে পারে। বৃত্তটা কি হইতে পারে? অর্ধবৃত্ত। এই দেখেন এখানে অর্ধবৃত্ত। বৃত্তটা কি হয়ে গেল? অর্ধেক হয়ে গেল না? এখন পরিধি যে আগে ছিল কি 880, এই 880-র অর্ধেক হয়ে যাবে না? এখন তো পরিধি এখানে নাই, না থাকলেও পরিধি কত হয়ে যাবে? 440। 440। তাহলে অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্ত ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ব্যাস গুণ অর্ধ পরিধি ভাগ 4। যেহেতু এখানে পরিধি অর্ধ আছে, অর্ধ পরিধি থাকবে। হ্যাঁ, 440, ব্যাস তো পুরোটাই আছে, ভাগ 4। তাহলে 440 ভাগ গুণ 280 ভাগ 4। 440 গুণ 280 ভাগ 4 সমান ক্ষেত্রফল 30,800 বর্গফুট। কত? এখানে আছে দেখেন, 30,800 বর্গফুট বা 2.14 বিঘা। 14,400 দিয়ে ভাগ দিলে বিঘা হয়ে গেল। এবার এটাকে কোয়ার্টার বৃত্ত হইতে পারে। হ্যাঁ, বৃত্তটা কি হইতে পারে? কোয়ার্টার বৃত্ত। কোয়ার্টার বৃত্ত মানে কি? এটার অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে গেল। হ্যাঁ, তাহলে কোয়ার্টার বৃত্ত যদি হয়ে গেল অর্ধেক, তাহলে এই ব্যাস যে ছিল, ব্যাসের অর্ধেক হয়ে গেল না? এখানে 280 ছিল, তাহলে কত হয়ে যাবে? 140 হয়ে যাবে না? ব্যাস। পরিধি ছিল কি? অর্ধেক ছিল 440। এটার এটার অর্ধেক হয়ে গেলে আবার কত হয়? 220 হয়ে যাবে না? তাহলে 140, 220, এই 220 আর 140, অর্থাৎ পরিধি 220 আর ব্যাসার্ধ এটা হলো 140। এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ব্যাসার্ধ গুণ কোয়ার্টার পরিধি ভাগ 2। ব্যাসার্ধ গুণ কোয়ার্টার পরিধি ভাগ 2 সমান ক্ষেত্রফল। তাহলে 140 গুণ 220 ভাগ 2, এখানে ভাগ কি 2, যেহেতু কোয়ার্টার পরিধি এই জন্য কি ভাগ 2। আগে উম উম, যখন ব্যাস আর পরিধি পুরোটা ছিল তখন ভাগ 4 ছিল, এখন অর্ধ পরিধি ছিল তখন ভাগ 4 ছিল, কোয়ার্টার পরিধি হওয়ার কারণে এখন ভাগ 2 হয়ে গেছে। তাহলে এটাকে আমরা কি করবো? এভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে দেখেন, অনেক সময় পরিধি জানা থাকবে না, পরিধি জানার সূত্র আছে। সেটা কি? ব্যাস ইন্টু পাই। ওই যে বলে আসলাম 7/22 কে কি বলে? পাই বলে। ব্যাস ইন্টু পাই সমান পরিধি। তাহলে আমাদের যে বৃত্ত ছিল, বৃত্ত, বৃত্তের ব্যাস কত? 280। পরিধি জানা নাই। পরিধি কি নাই? জানা নাই। তাহলে পরিধি আমরা কিভাবে বের করবো? এই সূত্র প্রয়োগ করে বের করব। ব্যাস যেহেতু আছে, ব্যাস কি 280 গুণ পাই, পাই মানে 7/22 সমান পরিধি। তাহলে মানে কি 280 গুণ 22 ভাগ 7। 280 গুণ 22 ভাগ 7, এই যে 880 পেয়ে গেলাম। ঠিক আছে, পরিধি কত? 880। সূত্র কি? ব্যাস ইন্টু পাই সমান পরিধি। ব্যাস ইন্টু পাই সমান পরিধি, যেখানে লেখা আছে দেখেন, বৃত্তের পরিধি ব্যাস ইন্টু 7/22 মানে পাই সমান পরিধি।
তার সূত্র আছে, এগুলো দরকার নাই। আবার বৃত্তের ব্যাস পরিধি জানা আছে কি নাই? ব্যাস জানা নাই। তাহলে ব্যাস বের করার সূত্র কি? পরিধি কত? 880, হ্যাঁ। কিন্তু ব্যাস জানা নাই। তো ব্যাস 280 কিভাবে আমরা বের করবো, বা যেটাই থাকুক আমরা কিভাবে বের করব? আমরা বের করব পরিধি ইন্টু উল্টা পাই, মানে আগে ছিল 7/22, এখন হয়ে যাবে কি 22/7। এখন হয়ে যাবে 22/7, পরিধি ইন্টু উল্টা পাই সমান ব্যাস। তাহলে পরিধি কত? 880 গুণ উল্টা পাই মানে 22/7, মানে কি? মানে হইলো এই 880 কে 7 দিয়ে গুণ দিতে হবে, 22 দিয়ে ভাগ দিতে হবে। 880 গুণ 7 ভাগ 22, তাহলে 280। আমরা কত চাইছিলাম? 280 না পরিধি? এই যে 280 আমরা পেয়ে গেলাম। তাহলে এই সূত্র প্রয়োগ করে কি করা যায়? ক্ষেত্রফল বের করা যায়। এবার আমরা দেখি বৃত্তাভাস, এটা কি? বৃত্ত শেষ হয়ে গেল, বৃত্তের পরে আছে আমাদের কি? বৃত্তাভাস। বৃত্তাভাস মানে বৃত্তের মতো আভাস, অর্থাৎ ডিম্বাকৃতির যেটা, সেটাকে কি বলে? বৃত্তাভাস বলে। বৃত্তাভাস এটা অর্ধবৃত্তাভাস হয় ওই বৃত্তের মতো, কোয়ার্টার বৃত্তাভাস হয় বৃত্তের মতো। তবে সবগুলোর সূত্র কি? বৃত্তাভাসের সূত্র একই। একটা সূত্র দিলেই সব হয়ে যাবে, হ্যাঁ। সূত্রটা দেখেন এখানে লেখা আছে, বড় এক্সিস গুণ ভাগ 2 গুণ ছোট এক্সিস ভাগ 2 গুণ 22, ওই 22, 7/22। এই যে ডিম্বাকৃতির, এটা হলো বৃত্তাভাস, হ্যাঁ। এটা যদি আমি দিই, এটা কি অ্যাক্সিস বলে, মাঝখানের যে দাগ এটাকে কি বলে? অ্যাক্সিস বলে। এইখান এই মাথা থেকে এই মাথা, এটা অ্যাক্সিস বলে, এটাকে কি বলে? অ্যাক্সিস বলে। তাহলে এই যে লম্বা দাগটা, এটা হলো মনে করেন 350, কত? 350। আর এটা হলো 200। তাহলে আমরা কি ছোট এক্সিস বড় এক্সিস পেয়ে গেলাম না? তাহলে সূত্র কি? বড় এক্সিস কত? 350 ভাগ 2 গুণ ছোট এক্সিস 200 ভাগ 2 গুণ 7/22, মানে পাই 7/22। এই সূত্রে যদি আমরা কাজ করি তাহলে বৃত্তাভাসের ফলাফল আমাদের বের হয়ে যাবে, অর্থাৎ 350 গুণ 200 গুণ 22। তাহলে কত হয়? 350 গুণ 200 গুণ 22, এটা হইলো, হ্যাঁ। আর নিচের গুলো আবার আপনি সরাসরি গুণ করে ফেলাইতে পারেন। 2 × 4 4×7 = 28, বা 7 × 14 14×28, 28 দিয়ে ভাগ করবেন, ভাগ 28। কত হইলো? 55,000 বর্গফুট, ভাগ 435.6, কত হইলো? 126%। এটা যেমনি ভাবে বৃত্তাভাসের ক্ষেত্রে আমরা করলাম, পূর্ণ বৃত্তাভাস, আবার অর্ধ বৃত্তাভাসের ক্ষেত্রে একই সূত্র, এই যে অর্ধ বৃত্তাভাস। তাহলে সামনে কোয়ার্টার বৃত্তাভাসও আছে, একই সূত্র। তাহলে বৃত্তাভাসের সূত্রটা কি? বড় এক্সিস ভাগ 2 গুণ ছোট এক্সিস ভাগ 2 গুণ পাই 7/22 সমান কি? ক্ষেত্রফল। অর্ধবৃত্তাভাস হইলে তখন
এই যে 350 যে ছিল অর্ধেক হয়ে যাবে না, 175 হয়ে যাবে। 175, এই যে এটা অর্ধেক হয়ে গেল, অর্ধেক বৃত্তাবাস। তো 350-এর কি হলো, অর্ধেক হয়ে গেল না, তখন এই 200 যেটা, এটা বড় হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, ঠিক না? আবার যখন কোয়ার্টার বৃত্তাবাস হবে, তখন এই 200 কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। এই যে কোয়ার্টার বৃত্তাবাস, তখন 200 কত হয়ে গেল, 100 হয়ে গেল, এতটুকু 100 হয়ে গেল। এটা তো 350 আসছিল, ওটা অর্ধেক হয়ে 175 হয়ে গেল। এই সূত্র কি, ছোট এক্সিস ভাগ 2 গুণ ছোট এক্সিস বড়, প্রথম বড় এক্সিস ভাগ 2 গুণ ছোট এক্সিস ভাগ 2 গুণ 7/22। এটা আমরা উপরেরটি সবজি একসাথে গুণ করব, এরপর নিচেরটি গুণ করব, উপরেরটার গুণফলকে নিচেরটার গুণফল দ্বারা ভাগ করব, তাহলে ফলাফল বের হয়ে যাবে। তাহলে আজকে আমাদের ক্লাসে আমরা মোটামুটি কি শিখলাম? আমরা শিখলাম হলো এই বহুভুজ। বহুভুজের একটা প্রকার সুষম ষড়ভুজ, আর বৃত্তর বিভিন্ন প্রকার আছে, সেগুলো শিখলাম। আর হইলো কি, বৃত্তাবাস শিখলাম। এই আজকের ক্লাসের মাধ্যমে আমাদের জ্যামিতি শেষ হয়ে গেল। আগামী ক্লাসটা হবে জ্যামিতির উপর প্র্যাকটিক্যাল ক্লাস। তো আজকের ক্লাস এই পর্যন্তই।